সালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আমাদের নাহু অংশের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের ইলমুন নাহু এর আলামাতুল ফেইল এবং অন্যান্য বেশ কিছু বিষয় আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ, এবং আলামাতুল হরফ এগুলো নিয়ে আলোচনা করব। ফেইলের পরিচয় জানবো। তার আগে আমরা একটু গত ক্লাসের পড়ার একটু ফিডব্যাক নিতে নিব ইনশাল্লাহ। আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো, গত ক্লাসে আমাদের পড়াই ছিল হচ্ছে ইলমুন নাহর পরিচয়, ইলমুন নাহর লক্ষ্য উদ্দেশ্য, ইলমুন নাহর আলোচ্য বিষয় এবং কালিমার পরিচয় প্রকার, তারপরে হচ্ছে আলামাতুল ইসিম, তাই না? সবাই কি পড়েছেন? এই পড়াগুলো সবাই পড়েছেন? জি। আচ্ছা, কারো কোনো আলহামদুলিল্লাহ। অস্পষ্টতা আছে পড়ার মধ্যে? মানে আমি এই জায়গাটা বুঝি নাই বা আপনি এই জায়গাটা মানে বুঝতে পারছেন না, এরকম কোনো কিছু? মুফরাদটা একটু বুঝছি না, আমি ওই সময় ছিলাম না তো। জি। মুফরাদ, মুফরাদের সংজ্ঞা যেটা হ্যাঁ, হ্যাঁ। আপনার অ্যাক্সেসলি দিছেন, ওইটা এক বা একাধিক হরফ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে, হুম। এটা একটু যদি একটু বিশ্লেষণ এক করতেন। বা একাধিক হরফ মিলে, জি। এটা আমরা ক্লাসে ক্লিয়ার করেছিলাম যে এক বা একাধিক হরফ মিলে যদি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, অর্থাৎ মনে করেন আপনি একটা শব্দ এখানে বললেন। আমরা একটু মার্ক করে দেখাই। মনে করেন এই যে আমরা আংতা, আংতা মানে কি? তুমি বা তুমি। আপনি। আংতা মানে তুমি। তুমি, তাহলে এখানে হরফ কয়টা? তিনটা না? জি। তিনটা হরফ মিলে একটা অর্থ বোঝাচ্ছে, সেটা হচ্ছে তুমি, একটা জি। শব্দ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে মুফরাদ। আবার আমি যদি বলি যে কি বা কা, কা মানে কি? আপনার। আপনার। তাহলে এই একটা অক্ষর দিয়েও কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে, মানে আপনাকে বোঝাচ্ছে, আপনার বোঝাচ্ছে। এইটা হচ্ছে এক, আর এটা হচ্ছে একাধিক, মানে একের অধিক। এক জি বা জি। একাধিক হরফ মিলে যদি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, এই যে অর্থটা প্রকাশ করলো তুমি, আপনার, করে, তখন তাকে মুফরাদ বলা হবে। তখন তাকে কি বলা হবে? মুফরাদ বলা হবে। মুফরাদ বলা হবে। এই যে মুফরাদের সংজ্ঞাটা আমরা পড়লাম, এর আরও একটা নাম আছে। ওই নামটা হচ্ছে কালিমা। ওই নামটা কি? কালিমা। কালিমা। উদাহরণ দিয়ে আমরা এখানে বলছি আহমাদ একটা নাম, এখানে একাধিক হরফ আছে। মিন মানে থেকে, একাধিক হরফ আছে। এগুলার দ্বারা একটা অর্থ বোঝাচ্ছে। এটাই হচ্ছে মুফরাদ, এটাই হচ্ছে কালিমা। জি। ক্লিয়ার? অর্থ যদি প্রকাশ না পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ না করলে তাহলে এটা মুফরাদ বলা যাবে না। তখন না, তখন সেটা হচ্ছে মুহমাল। আরবি পরিভাষায় যে লফজ আমরা বললাম না, লফজ। জি হ্যাঁ। জি। জি। এই লফজের মধ্যে আরো একটা প্রকার আছে, যদি অর্থ প্রকাশ না করে তখন সেটাকে বলা হয় মুহমাল, মানে অনর্থক। আচ্ছা। বুঝছেন? জি জি জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? শুকরান কাসিরা। তো যে ওই যে আত্তাউল মুতাহাররিকা এই আলামতের মধ্যে জি। মুতাহাররিকা বলতে তো আমরা হরকত যুক্ত বুঝি, তাই না ওস্তাদ? কিন্তু জি, এখানে জি। তায়ের মধ্যে পেশ দেখতেছি আমরা। তা পেশ কি হরকত না? ও না, দুই পেশ তো মনে হয় স্যার, তানউইন। আর তানবিন তো আলাদা একটা আলামত, এই যে। না, ওই যে আত্তাউল মুতাহাররিকা যেটা, কত নম্বর? আত্তাউল তাওর এই যে তেরো, মুতাহারিকা। ও 13 নম্বর। নাসিরাতুন এটা। হ্যাঁ। জি জি জি। তাওল মুতাহারিকা, তা দুই পেশ কি হরকতের মধ্যে পড়ে না? ওটা তো তানবিন। জি অসুবিধা নাই। এই যে আমরা একটু আগে দিলাম এখানে আংতা, এখন আপনি যদি এখানে যদি একটা আংতা এরকম যদি থাকতো, এটাও কিন্তু মানে আলামতে এটা কিন্তু ইয়া হতো, এটা হতো। এখন নাসিরাতুন, তানবিন কি হরকতের মধ্যে পড়ে না? তানউইন হয়, কিন্তু হরকতের মধ্যে কি হয় ওস্তাদ? কেন তানবিন হরকতের মধ্যে পড়বে না? হরকত তো শুধু একটা, হরকত জবর জের পেশ তানবিন সবকিছুই তো হরকতের মধ্যে। ও না, আমি বুঝতাম হরকত
বলতে শুধু জবর পেশকে বোঝায় মনে হয়। ও আচ্ছা আচ্ছা। না, তানবিনও তো হরকতের মধ্যেই। আপনি মনে করেন আমরা যে যে হাররিকিল ইবারাতাল ইয়াটা বা নিচের আবাদ গুলার মধ্যে তুমি হরকত প্রদান করো, তখন কি তানবিন যদি কোনো শব্দের মধ্যে দিতে হয় আমরা কি দেই না? ও, জি জি জি। জি। এখন ক্লিয়ার আচ্ছা। হয়ে গেলে ডক্টর। হরকত বলতে সবকিছুই, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এই যে আল মাজমুরাত আনা নাহনু, এই মাজমুরাত দ্বারা কি বুঝাইছেন? মাজমুরাত বলতে এটা মুদমারাত, হ্যাঁ। দমির। মুদমার। মুদমারাত মানে কি? দমির, দম। বাংলাতে যেটাকে বলা হয় প্রনাউন, সর্বনাম। ইংরেজিতে যেটাকে বলে প্রনাউন, ওইটাই। আনা, আমি, নাহনু আমরা, হুয়া সে। হুজুর, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এই যে ইসিমের আলামতের মধ্যে 16 নম্বর আছে না, আসমাউল আফআল। 16 নম্বর। মানে আসমাউল আফআল এমনি কয়টা আছে? মনে করেন আসমাউল ইশারা, হাজা, হাজি, এগুলো তো আছে। আসমাউল আফআল সম্ভবত 4টা। এটা আমরা আসলেই পাবো। আচ্ছা, এটা নিয়ে আলহামদুলিল্লাহ। আলোচনা হবে আমাদের, হয়তো বা 17-18 নম্বর ইনশাল্লাহ, ক্লাসের দিকে আলোচনা হবে। ইনশাল্লাহ। জি। আর কোনো বিষয়? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ক্লিয়ার হুজুর। জি, ধন্যবাদ। এবার আমাকে পড়া দেন। আপনারা যাদেরকে যে বলছিলাম আলামাতুল ইসিম মুখস্থ করার জন্য, এবার আলামাতুল ইসিম গুলো বলেন। কে বলবেন, হুজুর, আগে আমি কে বলবো? বলবেন? আমি বলি। হ্যাঁ বলেন। 1 নম্বরে আহ, আলিফ ও লাম হওয়া, হুম। যেমন আল কলমু। জি। 2 নম্বরে আত-তানভিন, শব্দের আচ্ছা। শেষে দুই পেশ, দুই জবর, জবর হওয়া আর কি। হ্যাঁ। 3 নম্বরে হলো মুসাগ্গার হওয়া। হুম। 4 নম্বরে গিয়ে আল মজমুআত, জমা হওয়া। 5 নম্বর আল মনসুব, জি। নসব। নসব হওয়া, যেমন বাংলাদেশি, মক্কি। এরপরে 6 নম্বরে মুসনাদ ইলাই। 7 নম্বরে আল মুদমিরাত। জি। 8 নম্বরে আল মুদাফ। 9 নম্বরে মৌসুফ। আচ্ছা। 10 নম্বরে সিফাত। 11 নম্বরে আসমাউল ইশারা। 12 নম্বরে আসমাউল মৌসুলাত। আসমাউল আফআল, ইসমুল মুশতাক, আসমাউল ইস্তেফহাম। আহ, আচ্ছা, মোটামুটি অনেকগুলোই বলেছেন। আর কেউ? আরো একজন বলেন। মুনাদা হওয়া, মুবতাদা হওয়া। জি, আচ্ছা ধন্যবাদ আমি সাইফুল বলি। আজিজ। জি। বলেন। আহ শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, শব্দটি মুসাগ্গার হওয়া, শব্দটি মানসুব হওয়া, শব্দটি জমা হওয়া, মুসনাদ ইলাই হওয়া, মুদমারাত হওয়া, হরফে jar বিশিষ্ট হওয়া, মুদাফ হওয়া, মাউসুফ, মুসান্না, শব্দটি মুনাদা হওয়া, আত্তাউল মুতাহাররাকা, আল আসমাউল মাউসুলাত, আল আসমাউল ইশার, আসমাউল আফআল, আসমাউল ইস্তেফহাম, আল ইসমুল মুশতাক, আস সিফাত আল মুবতাদা। ধন্যবাদ, মাশাআল্লাহ। এরপরে আরেকজন বলেন। জি উস্তাদ, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। উম, আলিফুল লাম হওয়া, তারপরে তানবিন হওয়া, শব্দটি মুসাগ্গার হওয়া। তারপরে আমি একটু এলোমেলো করি মস্ত করছি উস্তাদ। হ্যাঁ, সমস্যা নাই, সিরিয়াল লাগবে না আপনি। আমার কথা হচ্ছে সবগুলো আলামত বলতে পারলেই হলো। জি, যেমন মাউসুলাত, মুসান্না, মাজমুআত, মাদমুরাত। তারপরে হচ্ছে মুবতাদা, তারপর আসমাউল ইশারা, আসমাউল ইস্তিফহাম, আসমাউল আফআল, ইসমে মুশতাক, আহ, আসমাউল আফআল। আর তারপরে মুনাদা। এলোমেলো করে একটু মস্ত করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আরেকজন বলেন। মাহাদি সাহেব, জালাল হোসেন চৌধুরী সাহেব, ইউসুফ গাজীপুর, জি তাজুল ভাই। ইসলাম, সালে আহমদ। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, তানবিন হওয়া, আসসালামু আলাইকুম। জি। মুস্তাফার হওয়া, মানসুব হওয়া, শব্দটি জমা হওয়া, আহ, মুয়ান্নাস হওয়া, শব্দটি মুজমারাত হওয়া, হরফে জার হওয়া,
তারপরে শব্দটি মুজাফ হওয়া, শব্দটি আসলাত হওয়া, আসমা ইশারা, আহ, শব্দটি মুনাদা হওয়া, শব্দটি তাই মুতাহাররাকা হওয়া, আর শব্দটি সিফাত হওয়া। মাশাল্লাহ, ধন্যবাদ। এরপরে তাজুল ইসলাম সাহেব বলেন। তাজুল ইসলাম। তাজুল ইসলাম কি হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়া বলেন। ওস্তাদ, শব্দটি আলিফ লাম যুক্ত হওয়া, তানবিন হওয়া, মুসাগগার হওয়া, আসমুল মাসুলাত হওয়া, আল মানসুবাত, আল মাজমুআ, হরফে জার, মুনাদা হওয়া, মুজাব হওয়া, আসমাউল ইশারা, আসমাউল ইসতিফহাম, আল মুবতাদা হওয়া, আর একটু এলোমেলো হচ্ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ বলি। হ্যাঁ, মতিউর রহমান রিয়াদ ভাই, জি বলেন। জি, শব্দটি আলিফ লাম হওয়া, তানবিন হওয়া, মুসাগগার হওয়া, মানসুব হওয়া, আহ, মাজমুআত হওয়া, মুসনাদ ইলাই হওয়া, মুজমারাত হওয়া, আর মুজাফ হওয়া, হরফে জার হওয়া, মৌসুফ হওয়া, মুসান্না হওয়া, মুনাদা হওয়া, আসমাউল মৌসুলা, ইসমে ইশারা, আসমাউল আফআল, ইস্তিফহাম, ইসমে মুশতাক, সিফাতে মুসাব্বা, মুবতাদা হওয়া। মাশাল্লাহ। এরপরে বাকি রইলেন কে? ইউসুফ সাহেব, জি জালাল ওস্তাদ, আমি চৌধুরী। জি জি হ্যাঁ, উস্তাদ, আমি জবাব দিচ্ছি উস্তাদ। জালাল ভাই বলেন। ইউসুফ ভাই জি একটু। আলিফ লাম তানবিন মুসাগগার আল মানসুব আল মাজমু মুসনাদ ইলাই আল মুজমারাত আল হারফুল জার মুদাফ মৌসুফ মুসান্না মুনাদা তাই মুতাহাররাকা আসমাউল মাউসুলাত আসমাউল ইশারা আসমাউল আফআল আসমাউল ইস্তিফহাম আল ইসমুল মুশতাক আসিফা আল মুবতাদা। আচ্ছা। আহ, এরপরে বাকি রইলেন তো সালেহ আহমদ ভাই বাকি আছেন, আর হচ্ছে ইউসুফ ভাই বলেন। জি উস্তাদ, আমি তো ক্লাসে ছিলাম না, তবে পূর্বের পড়াই বলি উস্তাদ, জি। যতটুকু জানি। শব্দটির শুরুতে আলিফ লাম হওয়া, শব্দটির শেষে তানবিন হওয়া, এক বচন, দুই বচন, বহু বচন হওয়া, মুবতাদা হওয়া, এরপরে হলো সিফাত, মাউসুফ, মুনাদা, মুসনাদ, এরপরে হলো, জি উস্তাদ এইটুকু জানি, জি ভুলে আচ্ছা, গেছি। এরপরে ভাই বাকি আছেন, সালেহ আহমদ ভাই। জি ওস্তাদ বলতেছি। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, হরফে নিদা হওয়া, আসমা ইস্তিফহাম হওয়া, তারপরে ইসমে মাউসুলা হওয়া, তারপরে আদদ হওয়া। জি। এটা তো মনে পড়তেছে না। মুজাফ হওয়া, মুবতাদা হওয়া। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা ক্লাস তো অনেকেই করে না। হুম, আমি একটু মানে এভাবে ক্লাস না করলে তো আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কয়দিন পরে আমরা দেখা যাচ্ছে এই একজন দুইজন নিয়ে ক্লাস করতে হবে। হুম। এক নম্বর হচ্ছে ক্লাসে একটু বাধ্যতামূলক দিতে হবে, 3টা ক্লাসের মধ্যে মিনিমাম 2টা ক্লাসে উপস্থিত থাকতেই হবে। বুঝছেন? যদি কেউ না থাকে তাহলে হয়তো বা গ্রুপে রাখা সম্ভব হবে না। আর যারা ক্লাস করবেন তাদের রেগুলার পড়া দিতে হবে। তা না হলে দেখা যাচ্ছে ওই আমি পড়াইলাম আর পড়া আপনারা শুনলেন, কিন্তু পড়া আর শেখা হয় না। তো বুঝতে পারছেন? তার বিষয়টা এভাবে হচ্ছে তো আসলে ওই যে যদি সময়টা আগের মতো 9টা থাকতো একটু সমস্যা কম হইতো। দেখা সমস্যা যায় তো আমাদের ওই যে আসলে মানে সামনে যে প্রাইমারি পরীক্ষা এইসব বিষয় দেখা যায় অনেকে অনেকগুলোর সাথে জড়িত, তো এই কারণে সবগুলোতে উপস্থিত হওয়া সম্ভব না। তবে সমস্যা তো আমাদের আমাদের 9টা থেকে ছিল। হলে দেখা যায় 9টায় তো ছিল এক সময়, পরে তো দেখলাম শীতকাল,
9টায় জি চলে জি যাবে, এই যে আর কয়েকটা দিন অপেক্ষা করেন। এই যে আমাদের রাত্র তো দীর্ঘ রাত্র তো চলে গেছে গতকালকে, তাই না? জি। ওই যে এখন দেখবেন ওইদিকে ঢোকা শুরু করছে আর আমরা ওইদিকে যাওয়া শুরু করবো, হ্যাঁ, আস্তে আস্তে। অল্প কয়েকটা দিন, হয়তো বা 15-20 দিনের মধ্যে হয়তো বা চলে যাবো ওইদিকে, হ্যাঁ। জি আচ্ছা। তো বাকি যারা ক্লাসে করছেন অবশ্যই রেগুলার পুরো পড়াটা সবটা ইনশাল্লাহ ভালোভাবে পড়ে তারপরে ক্লাসে বসবেন। সরফে আমরা তো কিছুটা ডিল দিয়েছিলাম, এখানে আর ডিল দেওয়ার সুযোগ নাই। আর এনটিআরসিও যেহেতু নাহ সরফকে গুরুত্ব দিচ্ছে, আমরা যদি এটা গুরুত্ব না দিই তাহলে তো বিপদে পড়বো। আচ্ছা, তো আমরা আজকের পড়ার মধ্যে যাব। এখন আজকের পড়ায় ইয়া দেখা যাচ্ছে ক্লিয়ার স্ক্রিন? জি ওস্তাদ। ওকে, ধন্যবাদ। আজকের পড়ার মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফেইল। সহজভাবে বললে ফেইলের আলামত হলো মাদি মুদারে বা আমর এর সিগা হওয়া, এক কথায়। কথা বুঝছেন? সহজভাবে বললে আর কি, যেটা বললাম, আমরা সরফ পড়ে আসছি না, সরফের মধ্যে আমরা আমর পড়ছি, মাদি পড়ছি, মুদারে পড়ছি। আমর দেখতে কেমন? কালো না মোটা? সুন্দর। মাদি দেখতে কেমন? মুদারে দেখতে কেমন? সব তো আমরা পড়ে আসছি, তাই না? এখন আপনি যদি জি দেখেন এই তিনটার মধ্যে যে কোনো একটা হয়েছে, তখন আপনি বুঝবেন এটা ফেল। এটা হয়েছে আপনার চোখ বন্ধ করে আলামত হিসাব করা আর কি, বা বলা। তারপরে ফেইলের শুরুতে আরো কিছু আলামত আছে, মানে ফেইলের মধ্যে, যেমন কাদ হওয়া। কোনো শব্দের শুরুতে যদি আপনি দেখেন কাদ আসছে, তখন আপনি বুঝবেন এটা ফেল। যদি দেখেন সিন আসছে, সিন, তখন আপনি দেখবেন এটা সায়াজ হাবু, যেমন এখানে আমরা দিয়েছি, তখন এটা ফেল। সাউফা আসছে, তখন আপনি এটা বুঝবেন যে এটা ফেল। আন আসছে, আন, এই যে দেখেন, আইয়াজ হাবা, তখন এটা ফেল। লান আসছে, লাইয়াজ হাবা, কাই, ইদান, লাম, ইনে শর্তিয়া, হ্যাঁ। তো এই যে হরফগুলো আমরা বললাম, এগুলো যদি কখনো কোনো শব্দের শুরুতে দেখেন, তখন আপনি পরের যে শব্দটা থাকে চোখ বন্ধ করে আপনি বলে দিবেন এটা ফেল। কারণ এগুলো ফেল ছাড়া অন্য কোনো কিছু শুরুতে আসে না। এরপরে যেখানে লাম্মা আছে, লামে আমর, চেরযুক্ত লাম, যেটা লিয়াং সুর, ঠিক আছে। লাই নাহি, লা তাজহাব, হুম, মাদি, জাহাবা, মুদারে, ইয়াজহাবু, আমর, ইজহাব, নুনে সাকিলা, লা ইয়াজহাবান্না। কোনো শব্দের শেষে যদি দেখেন নুনে সাকিলা আসছে, তখন আপনি মোটামুটি ধরে নেবেন যে এটা ফেল। নুনে খাফিফা, লা ইয়াজহাবান, এই যে এগুলা। এখন আর যদি ইনলা ইউজাদু আলামাতুল ইসিম, ইসিমের আলামত গুলো যদি না পাওয়া যায়, তো এখন এই যে আমরা যে বিষয়গুলো বললাম, এটার সামারি কি? সামারি হচ্ছে মাদি মুদারে আমর হওয়া। আপনি যদি মাদি চিনেন, তখন এত আলামতের খুব বেশি এটা দরকার নেই। মুদারে যদি আপনি চিনেন, এত আলামতের কোনো কিছু দরকার নেই। আমর যদি আপনি চিনেন, নাহি যদি আপনি চিনেন, এতে কিছুর দরকার নেই। তো আপনি দেখেন না, এই যে আলামত গুলো বললাম, এই সবগুলা কিন্তু মাদি মুদারে আমর নাহি রিলেটেড, তাই না? অনেকগুলো মাদি, কিছু আছে মুদারে, কিছু না, বেশিরভাগই মুদারে। এই যে আন, লান, কাই, ইদান, লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি, যা আছে সব তো মুজার রিলেটেড। এই যে সিন, সাফা, এগুলো মুজার রিলেটেড। তো আপনি যদি মুদারে চিনেন, তাহলে এগুলো আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, এরপরে হরফ বা অব্যয়। যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাহায্যের প্রয়োজন হয়, তাকেই হরফ বলে। ঠিক আছে। এখন আহ, যেমন মিন, মিন থেকে, এখন থেকে থেকে সারাদিন যদি আমি বলি, আপনি কিচ্ছু বুঝবেন না। বা আমাকে যদি কেউ বলে, আমি কিছু বুঝবো না। যখন আমাকে বলবে মিন ঢাকা, ঢাকা থেকে, তখন কিন্তু আমি বুঝবো এটা মিন কিন্তু একটা অর্থ দিবে। তদ্রূপ আপনি ইলার কথাটা আমরা যেটা বলছি, আমরা যদি দেখি যে ইলাটা আসছে এখানে, তখন আমরা বুঝবো যে ইলা মানে দিকে, হ্যাঁ। শুধু সারাদিন দিকে দিকে বললে আমি কোনো কিছু বুঝবো না। ইলা, আপনার ইলা সৌদিয়া, সৌদির দিকে, তখন আমার এটা একটা অর্থ দিবে। তো এই জন্য এটা হচ্ছে আপনার, হরফটা হচ্ছে এমন একটা, মানে শব্দ সমষ্টি, হরফ সমষ্টি, বর্ণ সমষ্টি, অথবা বর্ণ, অথবা হরফ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তাকে নিজের অর্থটা প্রকাশ, তার একটা অর্থ আছে, এই অর্থটাকে কার্যকরী করার জন্য অথবা বোঝানোর জন্য অন্য কারো প্রয়োজন হয়। হয় ইসিম লাগবে, নয় ফেল লাগবে, এরকম একটা কিছু লাগবে। ঠিক আছে। এখন এই হরফের আলামত কি? ফেল অথবা ইসিমের আলামত না হওয়াই হচ্ছে হরফের আলামত।
কোন একটা শব্দের মধ্যে যদি ফেইলের আলামত আমরা যেগুলো পড়ছি, ইসিমের আলামত আমরা যেগুলো পড়ছি, এগুলো যদি আপনি না পান, তখন আপনি বুঝবেন যে এটা হরফ। এটার জন্য আলাদাভাবে আলামত আমাদের মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর উপরে মনে হয় ফেইলের সংজ্ঞাটা ছুটে গেছে। যে কালিমা, ফেইলের সংজ্ঞাটা হচ্ছে যে কালিমা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন জামানা, তিন কাল অর্থাৎ মাদি, মুদারি, আমর, বর্তমান, অতীত, ভবিষ্যৎ এর সাথে সম্পর্ক রাখে। হুম। অর্থাৎ আপনি এমন একটা শব্দ বের করলেন, যেমন আমি বললাম যে নাসারা। নাসারা মানে কি বলেন তো? সে সাহায্য করলো। আর সাহায্য করো। সাহায্য করলো। কবে করলো? মানে সে অতীতকালে। একজন কবে? সাহায্য করলো। অতীতকাল বোঝাচ্ছে। তো নাসারাটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে সে অতীতের সাথে মাদির সাথে সম্পর্ক রাখছে। তাহলে সে ফেল। তাহলে সে ফেল। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে নাই, তখন সেটা ইসিম। কিন্তু যদি কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে, তখনই আমি বুঝে নেব এটা ফেল। ঠিক আছে। তো আমি যদি বলি নাসারার পরিবর্তে ইয়াং সুরু, ইয়াং সুরু অর্থ কি হবে বলেন তো? সে সাহায্য করছে বা করবে। সে সাহায্য করছে বা করবে। তো ইয়াং সুরু, সাহায্য, এই অর্থটা সে দিচ্ছে, পাশাপাশি কবে, এটা বর্তমান অথবা ভবিষ্যৎ, এটাকে সে বুঝাচ্ছে। তাহলে সে কালের সাথে সম্পর্ক রাখছে, এই জন্য এটা ফেল। এই দুইটা কন্ডিশন যদি কোনো একটা শব্দের মধ্যে পাওয়া যায়, তখন আপনি এটাকে ফেল বলে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে অনুশীলনী, আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটু আপনাদেরকে যেটা বলবো, এই যে আমরা যে অনুশীলনী 1 এবং অনুশীলনী 2, দুইটা অনুশীলনী রেখেছি, এখানে আপনাকে প্রথমে বলতে হবে যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। আমি নাম ধরে ধরে বলবো, আপনারা বলবেন। আপনারা গড়পড়তায় বলে লাভ নেই। গড়পড়তায় বললে দেখা যাচ্ছে একজনে বলে আর পাঁচজনে বলে আর দুইজনে বলে না। হ্যাঁ। তো সর্বপ্রথম সিরিয়ালে সবার উপরে আছেন হচ্ছে মতিউর রহমান রিয়াদ ভাই। আপনি একটু বলেন তো, এই যে প্রথমটা, এটা কি? এটা ইসিম না ফেল না হরফ? ইসিম। কেন? এটা ইসিমের কোন আলামত আছে এটার মধ্যে? তানভিন, সালামুন না। তানভিন আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে 2 নম্বরের যেটা আছে সাইফুল আজিজ ভাই, আপনি একটু বলেন 2 নম্বরটা এটা কি ইসিম না ফেল না হরফ? কাতাবা, যে আমরা দেখতে পাচ্ছি। অথবা হুজুর এটা ফেল। কিভাবে ফেল? আলামত কি? ইসিমের কোনো আলাদা নয়, এবং এটাকে যে আসতে পারি। অথবা এটা কিসে, এটা মা বিশ্বদেব যাচ্ছে না। আপনার নেটে প্রবলেম হচ্ছে? জি হুজুর, এটা আপনার মা এখানে নেটে বিশ্বদেব বোঝাচ্ছে। প্রবলেম? এটা ফেলে মাঝে বোঝাচ্ছে না, কত এটা। হ্যাঁ হ্যাঁ, ফেলে মাদি, ফেলে মাদি। যাকে জিজ্ঞেস করবো আলামতটা সহ বলবেন। 3 নম্বরটা হচ্ছে ফি। এটা সোহেব সাহেব আপনি বলেন। ফি এটা হরফ ওস্তাদ। আলামত কি? আলামত এটা হচ্ছে এসএম এবং ফেলের কোনো আলামত নাই এখানে। মাশাল্লাহ, ধন্যবাদ। এরপরে একটা হচ্ছে মাদ্রাসাতুন, এটা ইমরান হোসাইন বলেন। মাদ্রাসাতুন এটা কি? এটা হচ্ছে ইসিম। এটাতে মনে করেন যে নিজের অর্থ নিজে প্রকাশ করছে, কিন্তু তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে নাই। আলামত কি? আলামত হচ্ছে ফেলের আলামত নেই। ও ও ইস। শেষ ইসিমের আলামত হচ্ছে তানবিন হ্যাঁ, শেষে। শেষে তানবিন আছে। আচ্ছা আচ্ছা, জি। ধন্যবাদ। এরপরে হচ্ছে জালাল হোসাইন ভাই, আপনি একটু বলেন ইয়াজহাবু এটা কি? জালাল হোসাইন। ইউসুফ। জি উস্তাদ, ইয়াজহাবু ফেলে মুদারের আলামত আছে, আলামতে মুদারে ইয়া, এটা ফেল এবং আচ্ছা, একটা মুদারে। কালের সাথে এটা সম্পর্কিত আর কি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে তাজুল ইসলাম সাহেব, আপনি এই পরেরটা বলেন। যে এটা উস্তাদ এটা হরফ। হরফ, এটার আলামত কি? এটা এসএম এবং ফেলের কোনো আলামত নাই এর ভেতর। আচ্ছা, ধন্যবাদ। সালেহ আহমদ সাহেব, আপনি পরেরটা বলেন। কাবিরুন এসএম। কাবিরুন এটা ইসিম, আলামত কি? এসএম তানভিন, তানভিন আছে শেষে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে মাহাদি, আপনি বলেন। এটা এটা ফেল। ফেল, আমরের আলামত আছে। আমর এটা? আচ্ছা, আমরই তো। ইজলিস। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ইন্না। এটা কি হবে? জালাল ভাই, কি আপনি শুনতে পাচ্ছেন না আমাদেরকে? যে হরফে মুসাব্বাহ বিল জালাল ফেল। সাহেব, অডিও অন করে চলে গেছে কোথায়? সালেহ আহমদ সাহেব, এটা হরফে মুসাব্বা না? ইন্না, আন্না, কান্না।
জি, Yes. হরফে মুসাব্বা বিল ফেইল। আচ্ছা, হরফই ধর্তব্য হবে। এরপরে হরফ সাইয়ারাতুন, এটা ইসিম তানবিন। জাহাবনা, এটা ফেলে মাদি, এই জন্য এটা ফেল। ইলা, লা হরফ। ইউজাদু, হ্যাঁ, আলামাতুল ইসিম ও আলামাতুল ফেল। কিতাবানে, কিতাবান, এটা তো ফেল। ইসিম জমা হওয়া এসএম এসএম ইসম, দ্বিবচন জি। হয়েছে। এটা কি ইসিম না ফেল না হরফ? ইসিম ইসিম এফএল এসএম এসএম মুসান্না। মুসান্না আলামত, ইসম, তাই না? ইসম। মুসান্না হওয়াটা ইসিমের আলামত। ইয়াকরাউনা, এটাও ইসিম। ফেল ফেল না, ফেল হবে। ये फेल मुजारे। ফেল এটা মুজারি, ফেল না জি। ইসিম? একজনে বলতেছেন ইসিম আর ফেল একজনে বলতেছেন ফেল। এটা এটা ফেল। ফেল উস্তাদ। ফেল, ফেল তাই না? মুজারি। যে तो बोली জমা হওয়া এখানেই সমস্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ফেলে মুদারে, এক কথায় মুদারে আছে, মুদারে হয়েছে, এই জন্য এটা ফেল। আর আপনার আলামাতুল ইসিম, যেটা আলামাতুল ইসিমের মধ্যে দেখেন মুসান্না হওয়া, তাই না? যে জমা হওয়া আলামাতুল ইসিম এরকম কোথাও আছে? মাজমুআত আছে তো ওস্তাদ। মাজমুআত মাজমুআত আছে তো। মাজমুআত আছে, কিন্তু মাজমুআত मजमुआ। তো সেটা ইসিমের মাজমুআত, ইসিমের জমা। জমা জি হইলেই যে আফাল্লাহ। মানে ইয়া। আচ্ছা, মুসান্নার ক্ষেত্রে এখানে একটু ঝামেলা আছে, বুঝছেন? এখন আলিফ নুন বা মাজমুআত এগুলা যদি ফেলের জমা হয়, তখন তো আর সেটা ফেল ইয়া ইসিম না, তখন তো সেটা ফেলই। ইসিমের জমা হলে সেটা ইসিম। তো এই জন্য এক্স্যাক্টলি আপনি যখন এটা বের করতে যাবেন, তখন তার মুফরাদটা বের করতে হবে। অথবা আপনি যদি যদি দেখেন যে ফেলে মুজারে হয়ে গেছে, তখন তো এটা ফেল। কিন্তু ফেল না হয়ে যদি কখনো দেখেন যে এটার মধ্যে ফেলের কোনো আলামত নাই, কিন্তু মুসান্না ও জামা, তখন এটা ইসিম। আমি আবারও বলছি, কোনো একটা শব্দের মধ্যে আপনি দেখলেন যে এটা ফেল হওয়ার পরে জমা এবং ইসিম মানে মুসান্না হয়েছে, মানে জমা হয়েছে অথবা মুসান্না হয়েছে, তাহলে এটা ফেল। আর যদি আপনি নর্মালি কোনো একটা শব্দের মধ্যে আপনি মুসান্নার আলামত আলিফ নুন দেখেন অথবা জমা দেখেন, তখন এটা ইসিম। কথা বুঝতে পারছেন? জি। নাম আচ্ছা, এরপরে আলা, আলাটা কি হবে? হাদা হারফুল জার। এটা এটা এসএম। আলা ইসিম কেন ভাই? আলা হরফ, হরফ জার। হরফ। হারফে জার। আলামতের ফেল ইসিম কোনো কিছু আছে? ফেল আলা হরফ। হরফ। আলা হরফ। হরফ। কারণ এটার মধ্যে হরফ। আলামাতুল ইসিমও নাই, ফেলও নাই, কারণ আপনি এটা মাদি মুদারি আমর কোনোটার মধ্যেই কিন্তু পড়ে না। আবার এটা हर ইসিমের যে আলামত গুলো আছে এগুলোর কোনোটাই নাই, দেখেন। এটা হারফের মধ্যে পড়বে। ইসিম ফেল হারফ হারফ। উম, জি। আচ্ছা, এরপরেরটা দেখেন, আমাদের বড় একটা মানে প্রায় 3-4 লাইন। আল ওয়ালাদু দাখালা ইলাল ফাসলি বিসুরাতিন সুম্মা জালাসা আলাল কুরসিয়্যি ওয়া ফাতাহাল কিতাবা ফীহি সুওয়ারুন জামিলাতুন আল মুআল্লিমু ক্বালা ইন্নাল ওয়াক্তা সামিনুন ফাবদাউ বিল কিরাআতিল আন জাআতিত তালিবাতু মিনাল মাদ্রাসাতি ওয়া মাআহা দাফতারুন জাদীদুন। এই যে এখানে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ, এটা আপনাদের বের করতে হবে। জি উস্তাদ। বুঝতে পারছেন? এখন এটা তো আপনি বের করবেন। জি। আল্লাহ دخل فعل إلى حرف الجر الفصل مجرور اسم بسرعة مجرور আচ্ছা, এখন এই যে আল ওয়ালাদু, এটা ইসিম না ফেল না হরফ? ইসিম ইসিম। আল ওয়ালাদ। আচ্ছা, দাখালা, এটা ইসিম না ফেল না হরফ? আলিফ লাম فعل এটা ফেল। ফেল, আরে এটা ফেল। ফেলে মাদি। ইলা, আরেকটা হরফ। কথা حرف আপনাদেরকে বলে দেই, হরফে জার। কখনো যদি দেখেন যে প্রথমে হরফে জার আসছে বা হরফ আসছে, তারপরে একটা শব্দ আসছে, তাহলে এটা ইসিম। اسم হরফে জারের পরে হরফে জার সূত্রটা আছে না, জি জি। এগুলো মুখস্থ করে নেবেন। হরফে জারের পরে যে শব্দটাই থাকবে এটা ইসিম হবে, কারণ হরফে জার কখনো ফেলের শুরুতে আসে না। হরফে জেরে চারটা কি দিবেন ওস্তাদ আপনি? হরফে জারে 4 তো অবশ্যই আসবে, আলোচনার মধ্যে আসবে। জি। না হো পড়াচ্ছে, হরফে জার না দিলে তা না হো আর হইলো কিভাবে, অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ। এরপরে হচ্ছে বিসুর আতিন, দেখেন এই যে বা হরফে জার আসছে, পরেরটা ইসিম তানবিন হয়ে গেছে। সুম্মা জালাসা, সুম্মা এটা কিন্তু হরফে জার না, এটা হরফে আতফ। এটা কিন্তু জালাসা, জালাসা ফেলে মাদি। আলা হরফে জার, তারপরের যে ইসিম এটা ইসিম। ওয়া হরফ আতফ, এটা ফাতাহা, এটা ইসিম। আল কিতাবা, এটা ইসিম আলিফ লাম আছে। ফিহি, এখানে দুইটা ফি হরফ আর হিটা হইছে ইসিম। কেন ইসিম, এই হিটা কেন ইসিম বলতে পারবেন? জি
এটা আল মুজমারাত। দমির দমির জমির হয়েছে। এটা দমির, এই জন্য এটা ইসিম। সুয়ারুন ইসিম তানবিন আছে, আচ্ছা জামিলাতুন ইসিম তানবিন ওস্তাদ, আছে। ফাতাহা এসএম কিভাবে হয়? যে ফাতাহা এসএম কিভাবে হয়? ইসিম না তো ফেল, ফাল। জি ফেলে মাদি। ওস্তাদ, জি ওস্তাদ বললেন যে হরফে জারের পরে এসএম আসে, তো হ্যাঁ, বললেন, তারপরে বলছেন যে সুম্মা এটা হরফে আতফ, এটা হরফ, হরফে পরে জালাসা আসলো, এমন হরফে আতফ কি কি আছে? ওয়াও ফা সুম্মা হাত্তা। ওয়াও ফা আচ্ছা সুম্মা পাবো। হুম, হরফে আত সম্ভবত 10টা, আরো কি কি আছে? মেইন হরফে আরো 5টা, আরো কিছু সাব হরফে হরফে আতফ আছে, এগুলো ওস্তাদ, 10টা আর কি। ফেলের পূর্বেই হরফে আতফ আসতে পারে নাকি ওস্তাদ? না না, এরকম না। হরফে আতফ দুই ইসিমের মাঝখানে হইতে পারে, দুই ফেইলের মাঝখানে হইতে পারে, এটা বলা যায় না। হরফে আতফ যে কোনো হরফে আতফের পরে ইসিম ফেল দুইটাই হতে পারে, আর এটার মধ্যে কোনো ইয়া নাই। আপনি মনে করেন এই যে ওয়াও একটা হরফে আতফ, জি তাই না? আমি এরপরে শুরুতে বললাম যে জালাসা, মানে কি সে বসলো। জি জালাসা ও আকালা, সে বসলো এবং খেলো। তাহলে দুইটা জি হরফে আতফের মানে দুইটা হরফে আতফের ডানে বামে দুইটা ফেল আসলো না? জি আবার এই হরফে আতফ কিন্তু আপনার ইয়াও হতে পারে, দুইটা ইসিমের মাঝখানে হতে পারে, যেমন জাইদুন ও বাকরুন রফিকুন। রফিকুন। জায়েদ এবং হুজুর, রফিক, তাহলে দুইটা ইসিমের মাঝখানে হরফে আতফ হইলো না? হরফে আতফ হুজুর, কোনো জি ইয়া নাই, ইসিম ফেল দুইটার মাঝখানে হতে পারে, এটা আমার কোনো একটা আলাদা জানা করা যাবে না। আমার একটা জানা ছিল, হুজুর। জি বলেন। মনে করেন ওয়াওটা হরফে জারও হয় এবং হরফে আতফ হয়। এখন ওয়াও আসলে পরবর্তী হরফ যদি ইসিম যদি জের হয়, আমরা হরফে জার মনে করবো। হরফে আতফ এটা সিনের কোন সিস্টেম বুঝে থাকতো। কে কথা বলছেন? সাইফুল আজিজ? জি। আপনার এখান থেকে না ভয়েসটা কেমন যেন একটু ইয়া হচ্ছে, মানে কথা বোঝা যাচ্ছে আবসা আবসা। হ্যাঁ, আপনি জি কি দিয়ে যে ক্লাস করছেন? একটু গ্রাম তো, হেডফোন আছে নাকি? হেডফোন দিয়ে ক্লাস করছেন? এখন হেডফোন নাই, হুজুর। হ্যাঁ, এবার এ, কথা বলেন। হরফে আতফটা হ্যাঁ, হরফে আতফটা মানে সেনার এরকম কোনো ডিরেক্টলি কোনো কিছু আছে কিনা একটু বললে ভালো হতো আর কি। এটা আমাদের সিটই তো আছে, আমাদের সিট আসবে হরফে আতফের। আসবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বল। নাহু করছে করতে হয়েছেন না, নাহুর সবই আসবে, নাহুর হরফে আজ বলেন হরফে জার বলেন সব আসবে সামনে, কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সবই আসবে, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। ইনশাআল্লাহ। এটা পড়তে দেখেন, এখন এটা তো হচ্ছে আমরা হরফ নিয়ে এখন আলোচনা করছি, হরফ আলামতুল ইসিম নিয়ে আলোচনা, এটা মাত্র শুরু, আজকে দ্বিতীয় ক্লাস, জি জি জি। সবই আসবে ভিতরে। হুম, আচ্ছা। ওদের ক্লাস কয়টা হবে ওস্তাদ জি? এই যে উম, আশা করি 35টা ক্লাস আমরা নিব আর কি, 35টা 36টা ক্লাস হবে। হুম, আচ্ছা, তাহলে এই যে এখানে যে এগুলো আছে এগুলো একটু সবাই একটু কষ্ট করে আগামীকালকে একটা খাতা নিবেন হাতে, একটা কলম নিবেন হাতে। আজকে রাত্রি পড়বেন কোনগুলা ইসিম, এটা লিখবেন পাশে, হরফ লিখবেন উপরে। প্রথমে মনে করেন ইসিম লিখলেন, এরপরে ফেল লিখলেন একটা পেজের মধ্যে, এরপরে হরফ লিখলেন। হুম, এরপরে 3টা দাগ দিবেন, মাঝখানে 2টা দাগ দিবেন। এই পাশে যত ইসিম আছে সব এই মানে এই 3টা 4টা 3.5 লাইনের মধ্যে যত ইসিম আছে সবগুলো এগুলোর মধ্যে লিখবেন, ফেলগুলো এখানে লিখবেন, ইসিম হরফগুলো এখানে লিখবেন। লিখে একটা ছবি উঠাবেন। ছবি উঠিয়ে আমাদের যে তাকরার গ্রুপটা আছে না, হুম। ওখানে পাঠিয়ে দিবেন। তাকরার গ্রুপে সবাই অ্যাড হয়েছেন? নতুন যারা আছেন তারা হয়তো বা 2-1 জন তাকরার গ্রুপের বাইরে থাকতে পারেন। হ্যাঁ, ওইটাতে অ্যাড হবেন, ওইটাতে অ্যাড হয়ে ছবি পাঠাবেন, আর আমাকে পার্সোনালিও পাঠিয়ে দিবেন প্রয়োজনে। ঠিক আছে, হোমওয়ার্ক করতে হবে ভাই, হোমওয়ার্ক না করলে কিন্তু হবে না। জি জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আর আমি দেখি আজকে একটা নিয়ম তো অবশ্যই বলে দিতে হবে, যে মিনিমাম টানা 3 ক্লাস করতে, মানে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে এটাতে আমরা তাকে পরবর্তীতে ইয়া ছাড়া, মানে এক্সকিউজ ছাড়া তাকে আমরা গ্রুপে রাখবো না, তাকে অবশ্যই আমাদেরকে জানাইতে হবে যে কি প্রবলেম। আগে যদি জানাই থাকে যে না আমার এই তো দিন আমার সমস্যা আছে, আমি ক্লাস করতে পারছি না, এক্সাম আছে বা অন্য কোনো প্রবলেম আছে, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদেরকে না জানায় 3 ক্লাস টানা অনুপস্থিত থাকা যাবে না। হুম, এখন এটা আচানক এই যে দেখেন 10 জন উপস্থিত 40 জনের মধ্যে, তাহলে আমরা এভাবে ক্লাস ইয়া করতে পারছি না।
জি উস্তাদ, একটা রেস্ট্রিকশন থাকা দরকার। জি ঠিক হ্যাঁ, আছে। একটা ইয়া থাকা দরকার, একবার অতিরিক্ত হয়ে যাচ্ছে বুঝছেন, কত সহ্য করা যায়, এতদিন তো করলাম ওই। হুম, আচ্ছা, ঠিক আছে, একটু পড়াশোনা করেন আর বাকি হোমওয়ার্কটা দিয়েন ঠিক মতো, হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। मेरे पेट भरे भाई मुझे